হ্যালো ফ্রেন্ড, আজ আমরা এক্সপ্লেন করব 100,000 ইয়ার অফ কিউআই রিফিনিং এপিসোড 144। গত এপিসোডে আমরা দেখেছিলাম লিউজিয়ান আর ডংমি কে হোলিসান নিজের বশে করে কিয়ানসিকে হারিয়ে তাকে নিজের বশে করে নেয়, যার পরে ফ্যাংজো আর মিস ফ্লোটিং ডিসাইড করে এখন আমরা এই ফোর্থ মেরিডিয়ানের কিং। অন্যদিকে অ্যানসেস্টার জু লি নাইটকে বাঁচানোর জন্য তার সামনে এসে পড়েছিল, যেখানে ব্ল্যাক পাওয়ার অফ কারেকশন তার শরীরে পুরোপুরিভাবে কন্ট্রোল করে ফেলেছে। আর এখান থেকে নেক্সট এপিসোড শুরু হয়, যেখানে এই এপিসোডের শুরুতে আমাদের ডিমন ক্ল্যান এর সিন দেখানো হয়, যেখানে ইমোর্টালস হঠাৎ করে ডিমনদের উপর হামলা করে দিয়েছিল, যেখানে ডিমনস ভয়ের কারণে এখানে ওখানে দৌড়ানো শুরু করেছে। সাথে সাথে ওই সব ডিমনস তার নিজের অ্যানসেস্টরকে ডাকা শুরু করেছে, তাদের কাছ থেকে সাহায্যও চাচ্ছিল, কিন্তু তখন পর্যন্ত ইমোর্টালস তাদের অনেক কাছে এসে পড়েছিল। দেখতে দেখতে ওই ইমোর্টাল কাল্টিভেটর বেশি সময় না নিয়ে ওই সবই ডিমন কাল্টিভেটরকে মেরে দিয়েছিল। সেম সিন অন্য জায়গায়ও হচ্ছিল, ইমোর্টালস ডিমনকে মারছিল, ইমোর্টালস যেখানেই যাচ্ছিল সেখানেই ডিমনদেরকে মারা শুরু করেছিল। তার সাথে সাথে তাদের চ্যারিটিস ও ধ্বংস করছিল, যার কারণে আমরা দেখি পুরো ফিফথ মেরিডিয়ানে দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল। অনেক চেষ্টা করেও ইমোর্টালদের হাত থেকে ডিমনদেরকে বাঁচাতে পারছিল না। তারপর আমাদের মনস্টার ক্ল্যানের হোম টাউনের জায়গা দেখানো হয়, যেখানে সব অসুস্থ ব্যক্তিদের আনা হচ্ছিল। এসব ওই লোক ছিল যারা কিনা কোনোভাবেই ইমোর্টালদের হাত থেকে বেঁচে গিয়েছিল। তারা জান বাঁচিয়ে এখানে এসে পড়েছিল। মিস সুমাও ওখানে একজন লিডারের মতো ভালোভাবে সবাইকে গাইড করছিল আর তার সঙ্গীদের চিকিৎসা করছিল। অন্যদিকে দেখি লিংজিয়ান আর লিংও এসব দেখে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল, আর নিংগিউ ওখানে হালকা চিন্তিত হয়ে আমরা শুনেছি মনস্টার ক্ল্যানের হোম টাউনের উপরেও অ্যাটাক করে দিয়েছিল। নিংগিউকে এভাবে চিন্তিত হয়ে মনস্টার ক্ল্যানের লিডার নিংগিউকে সান্ত্বনা দিয়ে চুপ করায়। লিংজিয়ান নিংগিউকে ওইভাবে ভয় পেতে দেখে বলে, তুমি চিন্তা করো না, আমি এখনই এই মনস্টার টাইপের হোমল্যান্ডের আশেপাশে একটা বেরিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এটা বলেই তার ডিফেন্স পাওয়ারকে তার রুড স্কিলের সাথে একসাথে করে একটা ব্যারিয়ার বানানোর চেষ্টা করে, কিন্তু সে তাতে বিফল হয়, কারণ আগে থেকেই একটা ম্যাজিক্যাল সার্কেল আটকিয়ে দেয় তার ডিফেন্স পাওয়ারকে। এটা দেখে মিসু এর সাথে সাথে নিংইউন হয়রান হয়ে যায়, বলে এই ম্যাজিক্যাল সার্কেল এখানে কখন এসেছে আর কিভাবে এসেছে। নিংইউ সেই ম্যাজিক্যাল সার্কেলের খবর নিতে নিজেই তার স্পেশাল ফ্লাওয়ার দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু আমরা দেখি ম্যাজিক্যাল সার্কেলের উপরের কোনোই প্রভাব পড়ছে না। উল্টা ওই ম্যাজিক্যাল সার্কেলের ভিতর থেকে এত শক্তিশালী ওরা বের হয়, যেইটা নিংইউকে নিচে ফেলে দেয়, যা দেখে ওখানের সবাই আরো বেশি চিন্তিত হয়ে গিয়েছিল। কিন্তু তখনই ওই ম্যাজিক্যাল সার্কেলের ভিতর থেকে মিস ফ্লোটিং এর আওয়াজ আসে, যে কিনা ওখানে হাসতে হাসতে বলছিল, কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা হয়তো আমার ব্যাপারে ভাবছো আমি হঠাৎ করে এখানে এসে পড়েছি কেন। আমি তোমাদেরকে আর বেশি চিন্তিত না করে তাদেরকে সোজাসুজি বলে দেয়
আমি তোমাদের সাথে একটা গেম খেলার জন্য এসেছি। মিস ফ্লোটিংকে সেখানে দেখে মনস্টার ক্ল্যানের সমস্ত লোক হয়রান হয়ে যায়। হয়রানের জায়গায় ভয়ে নিয়েছিল। মিস সুমাও ওখানে একটু রাগান্বিত হয়ে বলে, তুমি এখানে কি করছো? মিস ফ্লোটিং এর নাম শুনে নিঙ্গিও আগে এসে মিস সুমাওকে বলে, সেই ফ্লোটিং যার কথা তুমি আমাকে বলেছিলে আজ থেকে 10,000 বছর আগে। এই ফ্লোটিং প্রায় সব মনস্টারদের মেরে ফেলেছিল। মিস সুমাও শুধু হ্যাঁ তার মাথা নাড়িয়েছিল। মিস সুমাও ও মিস ফ্লোটিং দুজনেই তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তারা দুজন তাদের পাওয়ারকে কম্বাইন করে অনেক বেশি পাওয়ারফুল একটা হামলা করে দিয়েছিল। কিন্তু নিজের দিকে হওয়া এত বেশি পাওয়ারফুল অ্যাটাক দেখেও মিস ফ্লোটিং একটুও ভয় পায় না। সে শুধু তার এক ফিঙ্গার দিয়েই তাদের শক্তিশালী হামলাকে থামিয়ে দিয়েছিল। উল্টা তাদের উপরই একটা ছোট স্টোন দিয়ে হামলা করে দিয়েছিল, যার ইম্প্যাক্টের জন্য ওই দুইজন উড়ে উড়ে নিচে এসে পড়েছে। আর মিস ফ্লোটিং এর এই এক অ্যাটাকেই ওই দুজনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখনই মিস ফ্লোটিং তাদের মজা উড়িয়ে বলে, আসলে তোমাদের এই গেমের জন্য এত তাড়াতাড়ি কিসের? এখনো তো আমি গেমের নিয়মও বলিনি, আর তোমরা তার আগেই আমার উপরে হামলা করতে এসেছিলে। আর এটা বলে মিস ফ্লোটিং কিছু ভেবে তাদের দুজনকে ছেড়ে দেয়। মিস ফ্লোটিং বলে, তোমরা তিনজন এখানে, তোমাদের তিনজনকে এখানে মাটন চিকেন হতে হবে। আর এই সব মনস্টার কাল্টিভেটর তোমাদের বাচ্চা হবে, যারা কিনা এখনই ডিম থেকে বেরিয়ে এসেছে। আমি ঈগল হব, যে কিনা ওদেরকে শিকার করব, আর তোমরা তাদেরকে রক্ষা করবে। আমি প্রতিবার তোমার বাচ্চাদের উপর হামলা করে তাদেরকে খাওয়ার চেষ্টা করব। তোমরা প্রতিবার আমাকে আটকাবে, কেননা তোমরা তোমাদের বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারো। এই ঈগল তোমাদের বাচ্চাদেরকে খেয়ে ফেলবে। মিস ফ্লোটিং এর এই কথা শুনে আমরা দেখি মিস সুমাও ওখানে চিল্লিয়ে বলে, এটা তুমি কি কথা বলছো? কিন্তু মিস সুমাও এটার আগে কিছু বলবেই তার আগে মিস ফ্লোটিং হঠাৎ করে একটা মনস্টার কাল্টিভেটরের উপর হামলা করে তাকে মেরে ফেলেছিল, যা দেখে মিস ফ্লোটিং স্মাইল করে বলে, তোমরা সবাই দেখেছো এই গেম কিরকম হতে চলেছে। এটা বলেই সে আরেকটা পাথর তার হাতে নিয়েছিল। এখন আমার শিকার কে হবে? সিন চেঞ্জ হয়। আবার আমাদের ডিমন ক্ল্যানের সিনই দেখানো হয়, যেখানে ডিমন ক্ল্যানের মাস্টার ইয়োলাওকে আবেদন করার জন্য এসেছিল যে আমাদের ডিমন ক্ল্যানের ক্যারিটি আস্তে আস্তে ইমোর্টালসরা তাদের কবজায় নিয়ে নিয়েছিল। আসলে এই কাজগুলো তো লিউজিয়ানু ডংমি করছিল। তাদের মধ্যে একজন ডিমন মাস্টার ইয়াওলাওকে বলে, হোলিসান ফ্যাংজোর হাতে ওই দুইজন পাওয়ারফুল কাল্টিভেটর কিভাবে লাগলো, যারা কিনা একাই আমাদের টেরিটরিজকে ধ্বংস করে ফেলছিল। তার মধ্যে আমরা শুনেছি ওরা দুজন মিলে ডিমন অ্যানসেস্টর কেয়ানসিউকেও হারিয়ে দিয়েছে। ডিমন অ্যানসেস্টর আমাদের শেষ আশা ছিল। এখন আমাদের ডিমন অ্যানসেস্টরদের বিষয়ে কিছুই জানি না, সে জীবিত আছে নাকি নেই। তারপরে ওই তিনজনই বলে, কেননা আমরা আবার নিজেদের মধ্যে হাত মিলিয়ে আমাদের পুরো দম লাগিয়ে ইমোর্টালসদের উপর হামলা করে দেই। ডিমন অ্যানসেস্টর কেয়ানসিকে বাঁচানোর চেষ্টা করি। সে যদি আমাদের সাইডে এসে পড়ে তাহলে আমাদের বিজয় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু ওই তিনজন ডিমন অ্যানসেস্টরদের কথা শুনেও ইয়াওলাও তাদের কিছু বলে না, যেটা দেখে ওই তিনজন মাস্টারের মধ্যে একজন মাস্টার ইয়াওলাওকে বলে, ইমোর্টালস আর ডিমন কাল্টিভেটরদের ভিতরে 1000 বছর ধরে যুদ্ধ চলে আসছে, কিন্তু সেটা গোপনে। কিন্তু তারা এখন সামনে থেকেও আমাদের উপর হামলা করে দিয়েছিল। এর মানে এটাই, তারা আমাদের থেকে যুদ্ধ চায়। কিন্তু এত বড় যুদ্ধ করার পরে
আমাদের ডিমনদের অনেক বেশি লস হয়েছে, যেটার পূর্ণতা আমরা কখনোই করতে পারবো না। এটা শুনে আর দুইজন ডিমন কাল্টিভেটর বলে, আমরা আগে থেকে আমাদের ডিমন কাল্টিভেটরদের হারিয়েছি, এখন আবার তাদেরকে পাঠিয়ে তাদেরকে হারাতে চাই না, কেননা তাদের জেতার সম্ভাবনা 1%-এরও কম। তাদেরকে সেখানে পাঠানো মানে মৃত্যুর কুয়ায় পাঠানো। তার সেই কথা তার বাকি দুজন সঙ্গীরও ভালো লাগছিল, কিন্তু এর আগে ওই 3 মাস্টার কিছু বলবেই ইয়াওলাও এর গার্ড হঠাৎ করে এসে ওই 3 জনের উপর তার শট ধরে ফেলেছিল। ওই 3 জন ডিমন মাস্টার ইয়াওলাও এর সামনে নিচু হয়ে, ইয়াওলাও, এখানে কোথাও না কোথাও আমাদেরই সমস্যা। আমরা আমাদের ডিমন অ্যানসেস্টর কিয়ানসিকে একা একা পাঠানো উচিত হয়নি, কেননা সে যেতেই ডিমনদের অবস্থা খারাপ থেকেও খারাপ হয়ে পড়েছিল। ইয়াওলাও, এখন আপনাকে কিছু করতে হবে, আপনি আমাদের ডিমনদের শেষ আশা। ওই 3 জনের এই কথা শুনে মাস্টার ইয়াওলাও বলে, এখন তোমাদের অ্যাটাক বাদ দিয়ে ডিফেন্স করা উচিত। নিজেদের সব ট্রুপসদের সব টেরিটরিতে পাঠিয়ে দাও। আর কথা হলো কিয়ানসি এর, তাহলে তোমরা তাকে নিয়ে চিন্তা করো না। ইয়াওলাও এর এই কথা শুনে হঠাৎ করে তাদের মধ্যে একজন কাল্টিভেটর বলে ওঠে, আমরা নিজেদের অ্যানসেস্টরের চিন্তা করব না, তাহলে কার চিন্তা করব? তার অন্য সাথী বলে, আমার লাগে আমাদের কিয়ানসি এর বিষয় না ভেবে মাস্টার ইয়াওলাও এর কথা শোনা উচিত, কেননা সে যা বলছে ভেবেচিন্তেই বলছে। তারপর তারা মাস্টার ইয়াওলাওকে গ্রেড করে চলে যায়। মাস্টার ইয়াওলাও মনে মনে বলে, কিয়ানসি, এটাই তোমার শেষ পরীক্ষা, এখানে ডিমনদের জীবন বাজিতে আছে। তুমি যদি এই টেস্টে ফেল হও তাহলে পুরা ডিমন ক্ল্যানে ধ্বংস হয়ে যাবে। তারপর আরেকবার সিন চেঞ্জ হয়, আবার আমাদের 4th মেরিডিয়ানের সিন দেখানো হয়, যেখানে অ্যানসেস্টর জু লি নাইটের জীবন বাঁচিয়ে নিয়েছিল। লি নাইটের যখন হুঁশ আসে তখন সে নিজেকে ঠিক দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না সে ঠিক হয়েছে কিভাবে। বার্নিং কো তার সামনে গিয়ে বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার জীবন আমার বস বাঁচিয়েছে। বার্নিং কোকে হঠাৎ তার সামনে আসতে দেখে ভয় পেয়ে যায়। যখন সে মনোযোগ দিয়ে বার্নিং কোকে দেখে তখন তাদের প্রশ্ন করে, আসলে তোমরা এখানে কি করছো? আর এটা বলে সে অ্যানসেস্টর জুকে বলে, আসলে আপনি আমার জান কিভাবে বাঁচিয়েছেন? আপনার কাছে তো কোনো স্পিরিচুয়াল ওয়াটার সোল নেই, তাহলে আপনি আমাকে কিভাবে বাঁচিয়েছেন? লি নাইটের এ কথা শুনে অ্যানসেস্টর জু তার ডিভাইন পাওয়ার দিয়ে মাল্টিপাইন স্পিরিচুয়াল ওয়াটার সোল বানিয়ে তাকে দেখায়। আর এ কথা লি নাইটের কোনো জটখার থেকে কম ছিল না। সে জলদি করে অ্যানসেস্টর জু এর কাছে এসে স্পিরিচুয়াল ওয়াটারকে অনেক মনোযোগ দিয়ে দেখে বলে, না, এটা হতে পারে না, এই স্পিরিচুয়াল ওয়াটার তো আমাদের টেরিটরি থেকেও অনেক বেশি পাওয়ারফুল। আর এটা বলেই ডি নাইট হঠাৎ সিরিয়াস হয়ে বলে, এই কথা যদি আমাদের টেরিটরিয়াল ওয়াটার জানতে পারে তাহলে আপনাকে মারার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। আর এমনটা হলে আমাদের পুরো টেরিটরি ধমকির মুখে এসে পড়বে। ডে নাইটের এ কথা শুনে বার্নিং কো হালকা রাগের সাথে বলে, যদি তোমার টেরিটরি লর্ড কোনো ভুল কিছু করার চেষ্টা করে, এই ডিমন কিং তাকে ডিমন ফায়ারে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। আর এখন তো আমার মনে হয় তোমার নিজের উপর চিন্তা করা উচিত, কেননা তুমি এখন মৃত্যুর মুখ থেকে এসেছো। বার্নিং কো এসব বলছিলই, তখনই লি নাইটের বোনের কথা মনে পড়ে আর সে দুঃখী হয়ে বলে, লি নিং আমার ব্যাপারে অনেক দুঃখী হয়ে আছে হয়তো, আমাকে তাড়াতাড়ি যেয়ে ঠিক হওয়ার বিষয়ে বলতে হবে। আর এটা বলেই সে তাড়াতাড়ি করে তার টেরিটরির দিকে চলে গিয়েছিল। যা দেখে বার্নিং কো অ্যানসেস্টর জুকে বলে, এই ছেলেটা এত ভালো কেন? তার সব সময় অন্যের জন্যই চিন্তা কেন হয়? আর এই ছেলে যদি এরকমটাই থাকে ভবিষ্যতে তার অনেক সমস্যা সম্মুখীন হতে হবে। বার্নিং করে এই কথা শুনে অ্যানসেস্টর জু
হঠাৎ করেই রেগে যায়। সে জানে যে ডায়েরিতে কি হচ্ছে। অন্যদিকে আমরা লি নাইটকে দেখি যে দৌড়ে দৌড়ে তার ঘরের দিকে যাচ্ছিল। আর তাকে দেখে তার ডায়েরির লোক অনেক হয়রান হয়ে গিয়েছিল যে সে এখনো কিভাবে বেঁচে আছে। আর এভাবে দৌড়াতে দৌড়াতেই তার দুইজন বন্ধুর সাথে দেখা হয়, যারা কিনা তার জিনিসই তার ঘর থেকে নিয়ে যাচ্ছিল। তারা ভেবেছিল সে মারা গিয়েছে। এটা ভেবে লি নাইট অনেক দুঃখী হয়ে যায়। আর তার সেই দুইজন বন্ধু বলে যে আমরা তো কিছুই করিনি, আসল কাজ তো করেছে তুমি, যাকে তোমার বোনকে সামলাতে দিয়েছিলে সে করেছে, যে দেখে নাও। এ কথা শুনে লি নাইট বলে আমি তো ভেবেছিলাম তোমরা আমার বন্ধু। এই কথা শুনে তার দুই বন্ধু বলে তুমি কি পাগল হয়ে গেছো? এই বিপজ্জনক সিচুয়েশনেও কেউ কি কারো বন্ধু হয়? এটা শুনে লি নাইটের মন আরো ভেঙে যায়। তাদের এই কথা শুনে লি নাইটের তার বোনের আরো চিন্তা বেড়ে যায়। সে তাড়াতাড়ি করে তার রুমের দিকে যায়, যেখানে সেই ওল্ড লেডি। ও নো! লি নাইটকে হঠাৎ করে তার সামনে আসায় সে হালকা ভয় পেয়ে যায়। বলে লি নাইট তুমি কি এখনো জীবিত আছো, নাকি আমি স্বপ্ন দেখছি? আমরা দেখি লি নাইটের এর কথার কোনো জবাব না দিয়ে তাকে ধাক্কা দিয়ে সাইডে পাঠিয়ে দিয়েছিল। যখন তার লুকানো জিনিসগুলো দেখে তখন তার চোখে স্পিরিচুয়াল ওয়াটার সোল্ড দেখে বলে তোমার কাছে একসাথে তিনটা স্পিরিচুয়াল ওয়াটার সোল্ড কিভাবে আসলো? আর আমার বোন লিনিং কোথায়? তার রক্ষা করার জন্য আমি তো তোমাকেই বেঁচেছিলাম। কোথায় সে? তাড়াতাড়ি করে বলো আমাকে। লি নাইটের এ কথা শুনে আমরা দেখি সে ওল্ড লেডি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তার সেখানে কিছু বুঝতেই পারছিল না যে সে সেখানে কি বলবে। লি নাইট হঠাৎ করে এগিয়ে এসে তার গলায় ধরে উপরে উঠিয়ে নেয়। তুমি কি আমার বোনকে ট্যারিটি লর্ডের কাছে বেচে দিয়েছো? সেই ওল্ড লেডি অনেক সমস্যায় বলে প্লিজ আমাকে মাফ করে দাও। আমার কাছে এছাড়া জীবিত থাকার কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে। যেখানে লি নাইট তার গলার উপর তার হাত আরো শক্ত করে ধরে বলে তোমার জান কি লিনিং এর জানের থেকেও অনেক বেশি বিশেষ ছিল? নিজের জন্য তার জানকে বাজিতে লাগিয়েছো, যে কিনা তোমাকে সব থেকে বেশি পছন্দ করত। লিনিং এর এই কথা শুনে ওল্ড লেডি বলে এটা তুমি আগেও করতে পারতে, কিন্তু তুমি এই বোকা ছিলে, তাই করনি। এখন তার বদলি তোমার জায়গা আমি নিব। কিন্তু আমরা দেখি সেই ওল্ড লেডি হেসে হেসে বলে তুমি তো তাকে আমার কাছে দিয়েছিলে, তাই এতে আমি কোনোভাবেই দোষী নই। আসল দোষী হচ্ছে তুমি। তুমি এত ভালো যে তোমার ব্যবহার সবাই করে। এখানে এই ওল্ড লেডি নিজের কথায় খুব সহজেই লি নাইটকে ফাঁসিয়ে নিয়েছিল। আমরা দেখি লি নাইট ওই লেডিকে ছেড়ে দেয় আর ভাবতে থাকে আসলেই তো এইটা আমারই দোষ। আমি এই লেডির কাছে কেন দিয়েছিলাম আমার বোনকে? ততক্ষণে আমরা দেখি ওই ওল্ড লেডিও এখান থেকে পালিয়ে গিয়েছিল। লি নাইট কান্নার সুরে বলে আসলে সব লোক এইরকম কেন হয়ে গেছে? আমরা যেরকম সিচুয়েশনেই থাকি, আসলে তো আমরা মানুষ। এখন একজন মানুষ নিজের জান বাঁচানোর জন্য অন্যের জানের কোনো দামই দেয় না। আসলে তো এটা আমারই দোষ। আমার বোনকে এই লেডির কাছে দেওয়াই উচিত ছিল না। আর এটা বলেই লি নাই ওখানে জোরে জোরে কান্না শুরু করেছিল। তখনই ওখানে বার্নিংকো ও অ্যানসেস্টার জুয়ের এন্ট্রি হয়। বার্নিংকো নরম সুরে বলে তুমি কি তোমার বোনকে বাঁচাতে চাও? যদি হ্যাঁ হয় তাহলে তাড়াতাড়ি করে আমাকে তোমার ট্যারিটি লর্ডের কাছে নিয়ে চলো। এখন আসবে মজা, কেননা হেল গড আবারও আমাদের অ্যাকশনে দেখতে পারবো। কিন্তু আফসোস আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ইয়াপ গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।